সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, হাসিনার আইনজীবী হতে চাইলেন মুক্তিযোদ্ধা জেড.আই খান পান্না, সায় দিল না ট্রাইব্যুনাল, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, জেলখানার পেছনের দিনের আলোতে মানুষ কুপিয়ে হত্যা করল বিএনপি, বাংলাদেশে পরিণত হয়েছে খুনিদের রাজ্যে। জানিয়ে দেব, স্বজনকে পথ চেনাতে গিয়ে মবের হাতে প্রাণ গেল রূপলাল ও প্রদীপের, থাকছে বিস্তারিত। জানাবো, মহাসড়কে বিক্ষোভ করায় কোটালীপাড়া 2 আওয়ামী লীগ ও 1 যুবলীগ নেতা গ্রেপ্তার, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, মব সন্ত্রাসের নামে বাংলাদেশে আবারও পাকিস্তানি শাসনের স্বপ্ন দেখছে বিএনপি, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, হিন্দু মন্দিরে গভীর রাতে ডাকাতি, ইউনূস সরকারের ছত্রছায়ায় উগ্রবাদীদের চালাচ্ছে ধর্মীয় নিপীড়ন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন, ধন্যবাদ। এদিকে হাসিনার আইনজীবী হতে চাইলেন মুক্তিযোদ্ধা জেড.আই খান পান্না, সায় দিল না ট্রাইব্যুনাল। মঙ্গলবার তার হয়ে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালকে জানান, জেড.আই খান পান্না সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মামলার আইনজীবী হতে চান। শারীরিক অসুস্থতার জন্য তিনি এদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এদিকে শেখ হাসিনার হয়েও মামলা লড়তে চান বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী জেড.আই খান পান্না, তবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুমতি দিল না। বাংলাদেশের যে কয়েকজন আইনজীবীর আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় আছে, পান্না তাদের অন্যতম। তিনি একজন মুক্তিযোদ্ধা। মাস কয়েক আগে দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে, তাই এর পরিচয়ের কারণে হাসিনার হয়ে বিনা পারিশ্রমিকে মামলা লড়বেন। এদিকে মঙ্গলবার তার হয়ে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালকে জানান, জেড.আই খান পান্না সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মামলার আইনজীবী হতে চাইছেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি এদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মেনে শেখ হাসিনা হয়ে মামলা লড়ার জন্য রাষ্ট্রপক্ষকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী আমির হোসেনকে নিয়োগ করেছে। পান্নার তরফে জানানো হয়েছে, তিনি আমির হোসেনকে এই মামলার সহযোগিতা করতে চান। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার আর্জি খারিজ করে দেন। তিনি বলেন, চলমান মামলার নতুন করে আইনজীবী নিয়োগ করার সুযোগ নেই, ভিন্ন মামলার বিবেচনা করা যেতে পারে। জেড.আই খান পান্না বাংলাদেশের মানবাধিকার হনন সংক্রান্ত মামলা লড়ার জন্য বিখ্যাত। এই ধরনের বহু মামলায় তিনি পারিশ্রমিক নেন না। হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার সরকারের বিরুদ্ধে বহু মামলা লড়েছেন। সেই শেখ হাসিনা নিজেই যখন বিপন্ন, আইনের শাসনের সুবিধা থেকে বঞ্চিত, তখন পান্না তার পাশেও আইনজীবী হিসাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এবার থানার পেছনের দিনের আলোতে মানুষ কুপিয়ে হত্যা, বাংলাদেশের পরিণত হয়েছে খুনিদের রাজ্যে। রাজধানী ঢাকার পুরান বংশাল থানা এলাকায় দিনের আলোয় সংগঠিত হলো এর একটি নৃশংস হত্যাকাণ্ড। মালিটোলার 48 নম্বর গোলাপ পসার লেনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় হীরা নামের এক নিরাপত্তা কর্মীকে। এই হত্যাকাণ্ড চলেছে থানার একদম পেছনেই, যা প্রমাণ করে ইউনূস সরকারের শাসনামলে আইন শৃঙ্খলা ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়ছে। রাজধানী কেন্দ্রে পুলিশ স্টেশন নাকের ডগায় দিনের আলোয় মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, আর খুনিরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে এখন খুনিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল, কারণ এই অবৈধ সরকারের অপরাধীদের রক্ষা করছে, বিচারকে ধ্বংস করেছে এবং নাগরিকদের জীবনকে মূল্যহীন করে ফেলেছে। এভাবেই চলতে থাকলে বাংলাদেশের আগামীকাল কার পালা, কেউ জানে না। এই সরকারের হাতে দেশ মানে মৃত্যু ও আতঙ্কের কারাগার। এদিকে স্বজনকে পথ চেনাতে গিয়ে মবের হাতে প্রাণ গেল রূপলাল এবং প্রদীপের। মেয়ের বিয়ের আলোচনা চলছিল। রোববার দিন তারিখ ঠিক হওয়ার কথা। শনিবার রাতে স্বজনকে বাড়ি আনতে গিয়ে মবের হাতে প্রাণ গেল তাদের। এদিকে রংপুরে তারাগঞ্জ উপজেলা কুরসা ইউনিয়নে ঘনিরামপুর এলাকা এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলা কুরসা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার বাসিন্দা রূপলাল দাস ও মিঠাপুকুর উপজেলা বালুরঘাট গ্রামের সদীপ দাস। প্রদীপ দাসের সম্পর্কে রূপলাল দাসের ভাগ্নির স্বামীর ছেলে। বাবাকে হারিয়ে আত্মচিৎকার করেন 2 মেয়ে, বাকরুদ্ধ দিশেহারা পরিবারটি। এ ঘটনার পর একটি মামলা দায়ের করে নিহত রূপলালের স্ত্রী ভারতীয় রানী। ভিডিও ফুটেজে দেখে এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত সন্দেহের 4 জনকে আটক করেছে পুলিশ। এদিকে এই ঘটনার এই বিপজ্জনক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্র আশোক। এদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম এক খবরে বলা হয়, নিহত রূপলালের দাস জুতা সেলাইয়ের কাজ করতেন, আর প্রদীপ দাস ভ্যান চালাতেন। নিহত ব্যক্তিদের পরিবার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিঠাপুকুর উপজেলা শ্যামপুর
এলাকায় এক তরুণের সঙ্গে রূপলাল দাসের মেয়ে নূপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল। এদিকে রোববার বিয়ের দিন তারিখও ঠিক করার কথা ছিল। এজন্য মিঠাপুকুর থেকে নিজে ভ্যান চালিয়ে আত্মীয় রূপলাল দাসের বাড়ি উদ্দেশ্যে রওনা হন প্রদীপ দাস। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস ছয়ার ইউনিয়ন কাজিরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন। রূপলাল সেখানে যান। তারা দুজন ভ্যানে চড়ে রূপলালের বাড়ি ঘনিরামপুর গ্রামের দিকে রওনা হন। রাত 9টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কে বটতলা এলাকায় পৌঁছলে ভ্যানচোর সন্দেহে তাদের দুজনকে থামান স্থানীয় কয়েকজন। এরপর সেখান থেকে লোক জড়ো হতে থাকে। পরিবার পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একটি প্রতিবেদনে জানায়, গত 28শে জুলাই ওই এলাকায় এক শিশুকে হত্যা করে একটি ভ্যান চুরি করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ ছিলেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে 4টি প্লাস্টিকের ছোট বোতল বের করেন। সেগুলো চোলাই মদ বলে পরিবারের ভাষ্য। এটি বোতল খুললে ভেতরে থাকা তরলের ঘ্রাণ সেখানে দুই ব্যক্তি অসুস্থ বোধ করে বলে জানান। এ ঘটনা লোকজনের সন্দেহ আরও বাড়ে। অজ্ঞান করে ভ্যান চুরি সন্দেহ তাদের মারধর শুরু করেন। বটতলা থেকে মারতে মারতে বুড়িহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয় তাদের। মারধরে এক পর্যায়ে অচেতন হলে সেখানে ফেলে রাখা হয়। পরে রাত 11টার দিকে তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তিনিও মারা যান। এদিকে মহাসড়কে বিক্ষোভ করায় কোটালীপাড়ায় 2 আওয়ামী লীগ ও 1 যুবলীগ নেতা গ্রেপ্তার। গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা 2 আওয়ামী লীগ নেতা ও 1 যুবলীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের 8 নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম, হিরন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন মোল্লা জাহিদ এবং যুবলীগ নেতা মোহাম্মদ সাইম হাওলাদার। কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, গত 16 জুলাই উপজেলা ওয়াবদারহাট এলাকায় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনসাধারণের চলাচল বিঘ্ন ও আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন, যেখানে 155 জনের নাম উল্লেখ করে আরও 1500 জনকে অজ্ঞাত আসামি করা হয়। ভিডিও ফুটেজে বিশ্লেষণ করে গ্রেপ্তার 3 নেতাকে চিহ্নিত করা হয়েছে। এ মামলা এ পর্যন্ত 43 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি। এদিকে জানাবো, মব সন্ত্রাসী নামে বাংলাদেশে আবারও পাকিস্তানি শাসনের স্বপ্ন দেখছে বিএনপি। ভোট চায় মুখে পেছনে চলে মব অ্যাটাক, এটাই চাঁদা ভাইদের রাজনীতি। জুড়ি উপজেলা ফুলতলা ইউনিয়ন জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল আলিম ছেলুকে আজ বিএনপি যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা মব সৃষ্টি করে নিজ বাড়ি থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গ্রেপ্তারের নাটক সাজিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এটা ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা, আওয়ামী লীগের নেতৃত্বের উপর প্রকাশ্য হামলা। বিএনপি যুবদল ছাত্রদল এখন রাজনীতির অংশ নয়, এরা এখন পিটিয়ে মারো পুলিশি দাও গোষ্ঠী। এদের রাজনীতি মানেই ভয়ের, আতঙ্কের ও বিশৃঙ্খলার চর্চা। বিএনপি মানেই মব সন্ত্রাস, গুজব, গুলি আর গলাকাটা গণতন্ত্র। এদিকে হিন্দু মন্দিরে গভীর রাতে ডাকাতি, ইউনূস সরকারের ছত্রছায়ায় উগ্রবাদীরা চালাচ্ছে ধর্মীয় নিপীড়ন। নরসিংদী জেলায় মাধবদী উপজেলা বালাপুর গ্রামে অবস্থিত শ্রী মদন মোহন জিউ ঠাকুর মন্দিরে আজ হয়েছে এক ভয়াবহ পরিকল্পিত ডাকাতি। ডাকাত দল মন্দিরের প্রধান গৃহ ভেঙে তুলে নিয়ে গেছে। যা নিয়ে গেছে সেইগুলো হলো পিতলের রাধাকৃষ্ণের মূর্তি, কোষ্ঠী পাথরের প্রতিমা, তামা কাঁসার তৈজসপত্র, বাসন ও কোষণ ও ধর্মীয় আসবাবপত্র। এটি কোনো সাধারণ ডাকাতির ঘটনা নয়, এটি ছিল একটি ধর্মীয় উগ্রবাদীদের সুপরিকল্পিত হামলা, যার লক্ষ্য ছিল সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও আত্মমর্যাদাকে ধ্বংস করা। সারা দেশে জুড়েই চলছে ইউনূস সরকারের ছত্রছায়ায় উগ্র মৌলবাদী তৎপরতা।